বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয় দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একি তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। নাটোরের বনলতা সেন ছিলেন জীবনানন্দ দাশের কল্পনায়। ঝুমু ইসলাম নাটোরের তাইজুলের সেই বনলতা সেন, কল্পনা না, পুরোটাই বাস্তব। আজকে যমুনা স্পোর্টসের বিশেষ ঈদ আড্ডায় আমাদের সঙ্গী জাতীয় দলের স্পিনার তাইজুল ইসলাম এবং তার স্ত্রী, আমাদের লাভবার্ড শোনার পরে ভাই একটু মনে হয় ব্লাশ করলো, ইমোশনাল হয়ে গেছে। প্রথম দেখা কবে? আমি বলবো না ও বলবে? দেখি আগে ভাই পারে কিনা, না পারলে এটা ওর দায়িত্ব। তুমি বলো। একটা বিয়ে খেতে যে দেখা হয়েছিল আর কি, যে বিয়েতে গেছিলাম, দুই পক্ষই আত্মীয় ছিল, কি আমার পক্ষ ওর পক্ষ। 14 বছর আগে দেখা হয়েছিল আমাদের। ন্যাশনাল টিমে খেলতো তখন? না, ও ন্যাশনাল টিমে খেলতো না। ইভেন ও বিপিএল খেলছিল একবার, ওই যেটা ফার্স্টে দুরন্ত রাজশাহী হয়ে এক ম্যাচ খেলছিল মেবি লাস্টে, ওই বিপিএলটার পরে আর কি। আর সত্যি কথা বলতে আমি তখন ক্রিকেট সম্পর্কে কিছু জানি না, লিগ বা ডিপিএল বা এরকম যে কিছু আছে এগুলো আমি জানতামই না। তো ক্রিকেটার মানে শুধু ন্যাশনাল টিমেরই ক্রিকেটার, আমার ধারণা ছিল এইটুকুই। ও ওই বিয়ে বাড়িতে দেখার পরে আমরা ওখানে স্টে করেছিলাম। ওর ফ্যামিলিও ছিল 3 দিন, আমার ফ্যামিলিও ছিল 3 দিন। অনেক রকম খুনসুটি হয়েছিল। ওই 3 দিন আমাকে হয়তো নোটিস করছে, করছে করে যেদিন ওর যাওয়ার পালা হয়েছে সেদিন আর কি হচ্ছে, অবশ্যই 3 দিন আমি বুঝছিলাম যে কিছু একটা সামথিং চলছে। তারপরে ও যাওয়ার দিনে আর কি আমাকে সামহাও ওর নাম্বারটা আর কি দিয়ে গেছিলো যে কন্ট্যাক্ট করতে। তো তারপরেই হচ্ছে কোনোভাবে কন্ট্যাক্ট হওয়ার পরেই আর কি ও প্রপোজ করে। তো তখন থেকেই আর কি কথা হইতো টুকটাক। আবার ওই যে যেহেতু ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলি মানুষজনও বুঝতে পারছিল ওই 3 দিন বিয়ের বাড়িতে 3 দিনের কাজ কামে ফ্যামিলি মানুষজনও বুঝতে পারছিল যে কিছু একটা হচ্ছে এদের মধ্যে। ভাই প্রপোজটা করলেন কিভাবে? না, এটা প্রপোজ তো আসলে হঠাৎ করেই করা যায় না, জাস্ট একটু সময়ের ব্যাপার আর কি। তো আকার ইঙ্গিতে বুঝাইছিলাম আর কি। তো পরে সামহাউ যে ফোনে যখন কথা বলা শুরু করি, আস্তে আস্তে আর কি একটা সময় ডিপে যাই। যেহেতু আত্মীয় স্বজনের মধ্যে কানেকশন, প্রেম করা তো একটু ডিফিকাল্ট হতো মনে হয় নাটোরে। না, এটা ডিফিকাল্ট হতো না আসলে, আমরা তো আর ওইভাবে বাইরে ঘোরাফেরা বা এগুলো আর কিছু ছিল না। যে কোনো রেস্টুরেন্টে হোক বা দেখা করতাম। তো একসময় আমার আম্মা বললো, আর আমি গেলে আমার ফ্যামিলিতেও বলতাম, ওর ফ্যামিলিতেও বলতো। তখন আম্মা বললো আর কি যে এইভাবে দেখা না করে তোমরা কলিমাটা পড়ে রাখো, তো আসলে তারপরে আর কারো কোনো কোশ্চিন থাকবে না। তো আসলে তারপর আর কি আমরা আসলে পারিবারিকভাবে কলিমাটা পড়া হয় আর কি। ততদিনে কি ন্যাশনাল টিমে খেলে ফেলেছেন? না, তখনও আমি খেলি নাই। এখানে ওর আসলে অনেক বড় একটা স্যাক্রিফাইস আছে। আসলে ওই সময় আমার যে আর্নিং সোর্সটাও তো তেমন ছিল না। আর আমি মেবি ওই সময় শুধু ফার্স্ট ক্লাস খেলছি আর বিপিএল ফার্স্ট খেলছি, আর ফার্স্ট ইয়ার হচ্ছে যে প্রাইম ধলেশ্বরে প্রিমিয়ার লিগ খেলি আর কি। এই ছিল ক্যারিয়ার। তাইজুল হওয়ার আগে থেকেই তাইজুলের পাশে, এইটা কতখানি ইন্সপায়ারিং আপনাদের ব্যক্তিগত জীবনে? না, অবশ্যই এটা আমার জন্য বড় একটা পাওয়া। ওই সময়টা তাইজুল যে আমার নামের পাশে একটা ফেম, এটা ছিল না। ওর ঘর সংসার করবে কার সাথে, তার যে অবস্থান, ও কিছুই দেখে নাই। যে জাস্ট আমি এজ এ মানুষ, আমি জাস্ট নর্মাল তাইজুল, এই বিশ্বাসটুকু রেখে, আমার ভালোবাসার উপর বিশ্বাসটুকু রেখে আমার সাথে আসছে। তারপর থেকে তো আলহামদুলিল্লাহ যে আমার একটা শুভ সূচনা শুরু হয়েছে। আমার আব্বা আম্মারও দোয়া ছিল, সাথে আমি একটা মানে ভালো মন মানসিকতার যে আমার জীবন সঙ্গী পাইছি। আমার বাবা মার দোয়া বা আমার ওয়াইফের দোয়া, আমার ওয়াইফ যে আমাকে যেভাবে সাপোর্ট দিছে,
তা আসলে এটা নর্মালি হয়তো বা আমি অন্য কোথাও দেখছি কি না আসলে আমার জানা নাই। বিয়ের কতদিন পর ন্যাশনাল টিমে ইনফ্যাক্ট ডাক পেলেন? মেবি 1.5-2 বছর পরে আর কি। বিয়ের পরে আমি আন্ডার-23 খেলতে যাই সিঙ্গাপুরে। ওইটা থেকে আসার পরে ন্যাশনাল বিসিএল ছিল, বিসিএল অনেক উইকেট পাইছিলাম। 7 তো উইকেট পাইছি। হ্যাঁ, তারপরে আমার মনে আছে, আস্তে তখন আস্তে আমার মামার বাসায় ছিলাম। আপনার এখনো মনে আছে বিসিএল এর 7 উইকেট পেয়েছিলেন? না, ওই দিনটা আমার কেন মনে আছে যে ও অনেক খুশি হয়ে ফোন দিছিল। সত্যি কথা বলতে আমি ক্রিকেট সম্পর্কে তখন কিছুই জানতাম না, যেটা সত্যি কথা। একদমই উইকেট কিভাবে পায় বা 6-4 এগুলো যে ম্যাটার করে আমি এগুলো কিছুই জানতাম না। আমি কোনোদিন ক্রিকেট খেলাও দেখি নাই। তো ও হচ্ছে খুব ইয়ে হয়ে ফোন দিছিল, হ্যাপি হয়ে যে যেন আজকে আমি 7 উইকেট পাইছি। তো ওই দিনটা আসলে ও হয়তো বা নিজেও জানে না যে ওই দিনটা আমার সারা জীবনই মনে থাকবে। খুব আমিও নিজে এক্সাইটেড হয়েছিলাম যে ও এত হ্যাপি, কিছু একটা হয়তো বা ভালো করছে জন্যই এত হ্যাপি। তো ভাল লাগছিল। আর কংগ্রাচুলেট করা আসলে বললাম না যে আমি তখন বুঝতামই না যে উইকেটটা কি, ও 7 উইকেট পাইছে, উইকেটটা কীভাবে পাই এটা আমি আসলে সত্যি তখন বুঝতাম না, একদমই জানতাম না। বা আমার খালি সত্যি কথা ওই সময়টা ছিল যে ও ভালো করবে, ও হ্যাপি থাকবে, এরকম একটা ইন্টেনশন ছিল। তখন এত কিছু জানতাম না যে ক্রিকেটে হার জিত এভাবে হয়। বা এখন যেমন হচ্ছে এই যে লাস্ট টেস্ট ম্যাচে যেমন হচ্ছে আগের দিন সারা রাত আমি ঘুমাইতে পারিনি, জানলা কালকে কি হবে। তো ওই সময়টা আসলে এইগুলো ছিল না। তখন ওই সময়টা ও হ্যাপি হইতো, আমি হ্যাপি হইতাম, মোর খারাপ লাগলে আমার খারাপ লাগতো, এইটুকুই ছিল। আপনি একটা বাইক গিফট করেছিলেন, এটা নাকি বিক্রি করে দিচ্ছেন এখন? মানে বলছিলাম গিফট করার জন্য, তো তারপরে আর কি গিফট করছে। বাট এটা রিজনও আছে যে কি জন্য ছাড়ছি। আচ্ছা, কি কারণে আপনি জোর করে বাইকটা নিছেন? না, ঠিক জোর করে না, না না জোর করে না। বাইকটা সময় না অনেক কথা এরকম কমেন্ট আমি কিছু দেখেছিলাম যে আমি টাকা পাইছি, কেউ এরকম বলে। তো সত্যি কথা বলতে যে আমি তো কোনো ইনকাম করি না, আমাকে কুইনের মতো ট্রিট করে, আলহামদুলিল্লাহ। আমার কোনো দিন প্রয়োজন পড়েনি বা আমি ফিল করিনি যে আমার হচ্ছে টাকা ইনকাম করতে হবে। সুতরাং আমার কাছে যা টাকা বা আমি আমার টাকা যা বলি ওরই টাকা, মান্থলি হোক বা যখনই ও হয় আমাকে একটা বড় অ্যামাউন্টের টাকা দেয় যে তুমি এটা রাখো, তোমার মতো খরচ করে সবসময় দেয়। তো ওই টাকাটাই আমি আর কি একটা গুছাইছিলাম, বড় একটা অ্যামাউন্ট হয়েছিল তখন হচ্ছে। আর এটা আপনি সব হাজবেন্ডদেরই মনে দেখবেন, বউয়ের কাছে যদি শোনে যে কিছু টাকা আছে ওই টাকা ছাড়া ঘুম ধরবে না। ওদের কাছে যা টাকা থাকুক বউয়ের টাকাই লাগবে ওদের। তো তখন জানছিল আমার কাছে টাকা আছে, তখনও বলছিল যে তাইলে আমাকে একটা বাইক গিফট করো। আর আমি দেখতেছিলাম যে অনেকদিন করে নিতে চাচ্ছে, আমি রাজি হচ্ছিলাম না নিতে, যে ওর অলরেডি বাইক আছে অনেকগুলো, ওই সময় ছিল বেশ কয়েকটা। ফিল করলাম যে না, ও আসলেই চাচ্ছে বাইকটা। তখন আমি বললাম, তখন আবার ও বলা বন্ধ করে দিয়েছিল যে তোমার টাকা আছে ওটা দিয়ে কিনে দাও। তো ওই সময় আবার আমিই ফোর্স করে নামাইছিলাম যে তুমি নাও, আজকে এই বাইকটা নাও, আমি যেমনি হোক ম্যানেজ করছি। পরে আর কি নিয়েছিল। তো ওইটাই ও বলছিল যে গিফট করছে। হ্যাঁ, আমি অবশ্য আমারই টাকা, ওর টাকা। ওর কাছে কত টাকা আছে আমাকে বলে না তো, যদি চাই। বাইক আসলে আমার একটা ইমোশনের জায়গা। আমি যখন অনেক ছোট, তো একটা বাইক গেলে আমার ওটার উপর একটা ফ্যাশনেশন ছিল, যদি আমার একটা বাইক থাকতো। তো আসলে ওইখান থেকেই আর কি এটা ডে বাই ডে শখটা আরও বেড়ে যায়। বা যখন আমি আর্ন করা শুরু করি তখন আমি চিন্তা করি যে আমার হয়তো বা এখন সময় আমার শখগুলো পূরণ করার। ক্রিকেটার কেন হতে চাইছেন? যখন ফ্যামিলিকে অনেক কষ্টের মধ্যে দেখছি, তে আমার কাছে মনে হয়েছে যে একটা হচ্ছে যে টাকায় আর্ন করার কোন ওয়ে আছে। তো আর যেহেতু ছোটোবেলায় খেলতাম মাঠে, তো তখন আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনাতে তো অত ভালো না আমি, বাট আমি তো ক্রিকেটে সময় দিতে পারি। তো তারপর থেকে যে ক্রিকেটের প্রতি ভালোবাসার থেকে আর কি আরও ঝুঁকে যাওয়া। আপনি বলছিলেন যে একসময় আপনার কাছে 5,000 টাকাকেও আসলে অনেক টাকা মনে হতো। কতটা টাফ টাইম ওই সময় আপনার গিয়েছে? ওটা ছিল একটা স্ট্রাগলের বিষয় আর কথা কি। বলি যে ও হয়তো বা এটা কখনো ওভাবে বলতে পারবে না, কিন্তু ও আসলেই আপনার তো মানে আমাদের দেশে হয়তো বা 90% মানুষের ধারণাও নাই যে ও কী পরিমাণ পুর ফ্যামিলি থেকে আসছে, ও কী পরিমাণ স্ট্রাগল লাইফ থেকে আসছে। আমিও হচ্ছে কখনো ভাবি নাই যে আমাদের লাইফে এরকম চেঞ্জ আসবে, এটা সত্যি কথা। আমি ওকে, আমার রিলেটিভরা আমাকে এরকমও বলেছিল, ওর বিয়ের সময় ওর বাড়ি ছিল না। ওর বাড়িটা কেমন ছিল, বেড়ার ঘর বলতে বুঝেন কি, ওরকম ওরকম বাড়ি ছিল। তো আমার রিলেটিভরা তো কেউ অ্যাকসেপ্ট করবে না, তো মানে সবাই আমাকে বলেছে যে না, কিন্তু আমার আব্বু আম্মু কখনো আমাকে করে নাই। আমার আব্বু আম্মু সবসময় শুধু ওকেই দেখছে আর ওর ভালোবাসাটাই দেখছে। তো তখন আমাকে এরকম অনেকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় থাকবা, ঘুমাবা কোথায়। আমি বলছিলাম যে তখন আমি শুধু এটুকু জানতাম যে ইয়ারলি হয়তো বা 3 to 4 লাখ টাকা ইনকাম করে। তখন আমি বলছিলাম যে এই বছরের টাকা দিয়ে 1% একটা জমি কিনবো,
পরের বছর আবার যে টাকা ইনকাম করবো ওইটা দিয়ে একটা ঘর করবো, 2টা ঘর করবো, করে একটা ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকবে, আর ও যেহেতু একটা ছিল একটা ঘরে আমরা থাকবো। আমি এরকমও বলেছিলাম আমার আত্মীয়দের, আমার মনে আছে যে আমি এভাবে থাকবো, আপনাদের সমস্যা কি, মানে এভাবে আমাদের বিয়েটা হয়। তো তারপরে ওর বিয়ের পরে আমি ওখানে যেতাম না, ওই নিয়ে যেত না ওর বাসায়। তারপর আমি মাঝে মাঝে যেতাম, থাকতাম, ওই রুমেই ঘুমাইতাম, ওই বেড়ার ঘরেই ঘুমাইতাম। আমার ননদ ছিল তখন আমাদের বাসায়, আমরা এভাবেও থাকছি যে একই রুমে আমি, আমার ননদ, আমি, তারপরেও এভাবেও আমরা ঘুমাইছি। তো এরকম স্ট্রাগল লাইফও পার করে আসছে। আবার ও প্র্যাকটিস করেও আমাকে গল্প করতে, এগুলো কখনো হয়তো মিডিয়ার সামনে হচ্ছে বলতে পারবে না ওভাবে, ও প্র্যাকটিস করে আসছে গরমে। তার মানে রুমে ফ্যান নাই, ও গরমে বিছানায় শুয়ে থাকতো, বিছানাও ভিজে যাইতো, ফ্যান নাই, ওদের ফ্যান কেনার পর্যন্ত অ্যাবিলিটি ছিল না। আল্লাহর কাছে শুকরিয়া করে আসলে আমার মনে হয় আমি ও এক জীবনে শেষ করতে পারবো না যে ওকে আল্লাহ এই লাইফটা দিচ্ছে। একটু গরিব জায়গা থেকে উঠে আসলে আমাদের দেশে যেটা হয়, অসচ্ছল জায়গা থেকে উঠে আসলে যেটা হয়, বিদেশে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে আমাদের দেশের মানুষদের মধ্যে। আপনি ওই জায়গাটা না বেছে নিয়ে ক্রিকেটের সঙ্গে আছেন, মনে হয় কি না যে 15 বছর আগে আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন? না, এরকম টাফ টাইম আসছে, বাট আমি সবসময় কৃতজ্ঞ জানাবো আল্লাহর কাছে, এবং এখানে খুব বড় ভূমিকা পালন করছে আমার বাবা মা। আমার শ্বশুর শাশুড়ি বিকজ ওই সময় ধার করে হোক, ঋণ করে হোক, যে করে হোক, আমার খেলার পেছনে যেটাই লাগুক তারা প্রোভাইড করার চেষ্টা করছে, সেটা যেভাবেই হোক আর কি। তো আমার বাপ মার প্রতি তো সবসময় কৃতজ্ঞতা থাকবে, অ্যাজ এ সন্তান হিসেবে তো বাপ মায়ের ঋণ কখনোই পরিশোধ করা যায় না। বাট এটা হয়তো বা অন্য কোনো বাপ মা হলে অবশ্যই একটা দোকানে দিয়ে দিত বা কোনো কাজে যাওয়ার কথা বলতো। বাট আমি আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা কখনোই এটা বুঝতে দেয় নাই যে তুমি যে কোনো কাজ করো, যত সমস্যা হবে আমাদের হবে, তুমি তোমার খেলার দিকে মনোযোগ দাও। এতক্ষণ শুনলেন তাইজুল ইসলাম এবং তার স্ত্রীর প্রেমের কথা, তাদের ভালো লাগার কথা। এবার যাচ্ছি বিরতিতে। বিরতির পর আবারও ফিরে এসেছি। এবার তাইজুলের কাছে শুনবো তার ক্রিকেট জার্নির কথা, তার ক্রিকেট জার্নিতে তার ওয়াইফ তাকে কিভাবে সাহায্য করেন। মাঠে তাইজুল ইসলাম বল করছে, ঝুমু ইসলামের তখনের অবয়বটা কেমন থাকে? এইটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর এটা শুধু আমি না, আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের ওয়াইফই হোক বা ফ্যামিলি হোক, ওরা যে মেন্টাল প্রেশারে থাকে খেলার মধ্যে, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সোশ্যাল মিডিয়া দেখেন? আমি মাঝে মাঝে ও কিছু কিছু জিনিস দেখে খুব আপসেট হয়, আমাকে বলে যে দেওয়াতে, আমি তো এগুলো তো তোমার দেখার দরকার নাই, এগুলো তোমার দেখার কাজ না। খুব আপসেট হয়ে যাই, ওকে আমি বলি কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে। আর আমি যেহেতু কাছ থেকে জানি যে ও যেই ব্লেমগুলো পায় ওগুলো কোনোটাই ও ডিজার্ভ করে না, এই জন্য আরও বেশি খারাপ লাগে যে তুমি তো এটা করোনি বা তুমি তো এটা ডিজার্ভ করো না, তাইলে কেন তুমি হচ্ছে এটা পাচ্ছ। সবচাইতে শোনা হাস্যকর রিউমার কোনটা, যে তামিম ভাইয়ের কারণে ন্যাশনাল টিমে খেলে? এটাই সত্যি কথা, এটাই। কারণ আনডাউটলি হচ্ছে তামিম ভাই ওকে অনেক ভালোবাসে, কিন্তু ও ন্যাশনাল টিমে তামিম ভাইয়ের জন্য খেলে, এটা আমি তো আরও অ্যাকসেপ্ট করতে পারি না। কারণ ও তো খেলে আসছে আরও 12-13 বছর, 12 বছর হয়েছে ও ন্যাশনাল টিমে খেলা। তো তো আমার মনে হয় না যে টানাও 3 ম্যাচ কখনো খারাপ খেলছে। খারাপ অবশ্যই যাবে, আপ অ্যান্ড ডাউন তো সবারই আছে, কিন্তু টানা 3 ম্যাচ খারাপ খেলে না তখন মানুষ বলতে পারে যে ও খারাপ খেলার পরেও একজনের জন্য আছে। ও তো সবসময় ভালো খেলেই আসছে। জিনিসটা কি পিয়াল ভাই, যে তামিম ভাই আজ আমাকে ভালোবাসে, বাট তামিম ভাইয়ের ক্ষেত্রে তামিম ভাই সৎ, এটুকু আমি জানি। আমি যেটুকু ওনার সাথে মিশি বা যেটুকু আমাকে যতখানি ভালোবাসে, আমি একটা জিনিস তার মধ্যে ভাবি, সে অন্যায়ের সাথে কখনো ছিল না বা কখনো থাকে না। যেটা পাওয়ার যোগ্য আমি না, সেটা আমাকে দিবে, এরকম কোনো কিছু না। আসলে অনেক কিছুই অনেক মানুষ বলে বা অনেক কিছুই দেখা যায়, আসলে তাদের হয়তো বা ধারণার থেকে বা একটা মানুষের হেউ করার জন্য হয়তো বলে থাকে। যারা বলে আমার মনে হয় তারা আদৌ জানে না ওর ক্রিকেট নিয়ে 12 বছর আগে ওর পারফরমেন্স, মানে 12 বছর ন্যাশনাল টিমে খেলছে, ওর লাস্ট 12 বছর পারফরমেন্স আমার মনে হয় তারা আদৌ জানে না, এই জন্যই বলে। বাংলাদেশের হাইয়েস্ট টেস্ট উইকেট টেকার, আলহামদুলিল্লাহ। নট আ ম্যাটার অফ জোক। আপনাকে তো প্রতি সিরিজেই প্রমাণ করতে হয়, ইনফ্যাক্ট প্রতি ম্যাচেই প্রমাণ করতে হয়। আগের সিরিজেও আপনি ম্যান অফ দ্য সিরিজ ছিলেন, আয়ারল্যান্ডের এগেনস্টে ওই সিরিজে 250 উইকেট পূর্ণ করলেন, বাংলাদেশের হাইয়েস্ট উইকেট টেকার হলেন। এই সিরিজের প্রথম ম্যাচেও কেন তাইজুলকে নেওয়া হলো, এটা নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি আলোচনা হয়েছিল। সিরিজ শেষে তাইজুল 13 উইকেট, 120 বলের বেশি ব্যাটিং করেছেন, 50-এর বেশি রান করেছেন, ইম্পর্টেন্ট মোমেন্টে জুটি গড়েছেন, জুটি ভেঙেছেন। মনে হয় কি না যে একটু প্রেশার হয়ে যায় অনেক সময় বাইরে, যে আপনার প্রতিটা ম্যাচে প্রমাণ করতে হয়? বাট আমি এটা এনজয় করি এই জন্য যে আপনি দেখবেন যে আপনার লাইফে যদি কোনো গোল না থাকে তাহলে ওটা সাকসেস করা ডিফিকাল্ট হয়। তো সেই ক্ষেত্রে যে যখন আপনার উপর প্রেশার থাকবে, ওই প্রেশারটা আপনি কীভাবে কন্ট্রোল করতেছেন, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে ওই ক্ষমতাটা দিছে যে প্রেশারটা কন্ট্রোল
করার মতন আর কি। হয়তো বা এরকমও হইতে পারতো যে আমি রিল্যাক্স হইলে হয়তো বা পারফরমেন্স খারাপ হইতে পারতো। ভাবির অভিযোগ আপনি নাকি খালি ক্যাচ আউট হন। না, এটা হয় যখন হচ্ছে একটা পার্টনারশিপ করি বা আমার রান যখন 30-40 বা 20-25 হয়, তো ও চায় যে 50 করি আর কি। সে যাতে বলে যে এই বলটা তো না মারলেও পারতে। আমার খুব মনে হয় খেলার সময় এটাই আর কি। মানে কখন যেন একটা বল উপরে তুলবে, তার মানে এরকম মনে হয়। আর যখন মনে হয় যে উপরে ওরই তুলতে পারবে না, কনফিডেন্স নাই দেখছেন যে আমি 50 মারতে পারি। তা আপনার তো একটা 50 মেরে দেখাই দেওয়া উচিত। না, অবশ্যই অবশ্যই 50 মেরে দেখাই দিব। কয়টা টেস্ট উইকেট নেওয়ার ইচ্ছা আছে? ওটা তো স্থির করি নাই, আল্লাহ যতদিন দিবে ভাবি করেছেন? ততদিন নিব। না ওই যে আল্লাহ যতদিন দিবে দিক ভাই, আল্লাহ যতদিন দিবে। কিন্তু ক্যারিয়ার শেষে আমি চাই ও একটা ভালো অবস্থানে থাকুক। তার মানে শুধু যে খেলে চলে আসছে এরকম না, ও সারা জীবন ওর নামের পাশে একটা অ্যাচিভমেন্ট থাকুক, এটা আমি চাই। প্রায় 6-7 মাস আগেও তার অধিনায়ক হওয়া নিয়ে একটা আলোচনা শোনা গিয়েছিল এবং যতটুকু আমার কাছে খবর ছিল অলমোস্ট তিনি দৌড়েছিলেন। স্বপ্ন দেখেন কি না তাইজুল ইসলাম একসময় বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হবেন? একটা জিনিস ভাইয়া, যে এইটা নিয়ে তো প্রচুর, আমার মনে হয় ও লাইফে সবচেয়ে বেশি ট্রোল হয়েছে এই জিনিসটার জন্য। হ্যাঁ, ক্যাপ্টেন্সি নিয়ে। তো ওখান থেকে আমার কিছু ইয়ে আছে যে ও, আপনি যখন 10 বছর একটা মানুষ ন্যাশনাল টিমে ভালোভাবে পারফরমেন্স করে খেলে আসছে, এখন ওকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি ক্যাপ্টেন্সি নেওয়ার জন্য কিনা, এখন ও যদি বলতো যে না আমি ক্যাপ্টেন্সি নেব না, তখন ওইটা কি মানুষ ভালোভাবে নিত? তখনও কিন্তু ট্রোল হইতো। জিনিসটা এমন ছিল যে যখন মিডিয়া আমাকে প্রশ্ন করলো যে আপনি নেওয়ার জন্য প্রস্তুত কিনা, আমি বললাম যে যেহেতু অনেক দিন ধরে খেলি আসলে এখন তো আমি পারবো না, তাহলে আপনার হ্যাঁ, ও প্রতি তো আপনি বলবে না যে আমি আপনি যে এতদিন ধরে খেলেন আপনি কি অভিজ্ঞতা অর্জন করলেন, এরকম একটা প্রশ্ন। সেখান থেকে আমি বলছিলাম যে আসলে এখানে না পারার কিছু নাই। বাট আপনি আলোচনায় ছিলেন, এটা আমাদের কিন্তু কাছে ও খবর কিন্তু ছিল। কখনো নিজের থেকে বলে নাই আমি না, ক্যাপ্টেন্সি চাই, আমি ক্যাপ্টেন হতে চাই। ওকে এটা খুব নর্মাল একটা প্রশ্ন ছিল, ওর জাস্ট অ্যানসার ছিল যে ও পারবে, হয়তোবা আল্লাহ চাইলে পারবে। সামনে অস্ট্রেলিয়ায় খেলবেন টেস্ট সিরিজ। মুশফিক ভাইয়ের 22 বছরের ক্যারিয়ারে তিনি প্রথমবার অস্ট্রেলিয়া যাচ্ছেন, আপনার 12 বছরের ক্যারিয়ারে প্রথমবার। মুমিনুল হকের প্রায় 13-14 বছরের ক্যারিয়ার, তিনি প্রথমবার যাচ্ছেন। সাকিব তামিম জীবনে যেতেও পারেননি। এই মুহূর্তে মনে হয় কিনা যে অ্যাটলিস্ট এক যুগ পরে হলেও অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পাচ্ছি? না, অবশ্যই এটা একটা বড় পাওয়া। বাট আপনি আসলে স্টার্টিং থেকে শুরু করলে দেখবেন যে বিগত দিনে আমাদের ন্যাশনাল টিমে যারা খেলছে আসলে এখানে এটা আমাদের কিন্তু টিমটা কিন্তু 100-150 বছরের পুরনো না। তো আসলে কিছু পাইতে হলে আমাদেরও কিন্তু ওই জায়গার লেভেলের মানে পারফরমেন্সগুলো করতে হবে। দেখেন যারা প্রথমে স্টার্ট করছে ন্যাশনাল টিমে তারা একটা পথ দেখাইছে, তারপরে যখন সাকিব ভাই তামিম ভাইরা আসছে তারা সুন্দর একটা পথ দেখাইছে। এখন যারা যে জেনারেশনটা আসতেছে তারা হয়তো বা সামনের দিনের জন্য আরও সুন্দর পথ দেখাই দিয়ে যাবে। তামিম ইকবাল অ্যাজ আ বোর্ড প্রেসিডেন্ট আপনার কাছে কেমন সোফার? না, এটা নিয়ে আসলে আমি কথা বললে হয়তো বা এখন বলবে যে আমি দালাল। তো জিনিসটা হচ্ছে যে আপনারা এটা আমি না বলার চেয়ে যে আপনারা তো দেখতেছেন যে যে 1 মাসের মতন ছিল উনি কি কি কাজ করছে বা ক্রিকেটের ভালোর জন্য কি কি করতেছে, তাই এটা আসলে আমাদের ক্রিকেটারদের জন্য বড় পাওয়া। তো আমার কাছে মনে হয় যে যখন লং টার্মের জন্য আসবে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট একটা পর্যায়ে যাবে, মানে এটাই আমাদের চাওয়া থাকবে। এবং সবচাইতে বড় জিনিস যে ক্রিকেটাররা এখন সম্মান পাচ্ছে, এটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যদি পার্সোনালি বলি যে আমাদের সম্মানটা অনেক নষ্ট দিকে চলে গেছিলো, সেটা আবার ফিরে আসতেছে, এটা আমার কাছে খুবই মানে ভালো লাগার বিষয় আর কি। থ্যাংক ইউ তাইজুল ভাই, আমরাও চাই ক্রিকেটের উন্নতি হোক। থ্যাংক ইউ ভাবি। যমুনা স্পোর্টসের ঈদ আড্ডায় আজকে আমাদের সঙ্গে ছিলেন তাইজুল ইসলাম এবং তার ওয়াইফ। তাদের সঙ্গে তাদের প্রেম ভালোবাসার কথা শুনলাম, তাদের ক্রিকেট নিয়ে ভাবনা শুনলাম। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।